নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প, পূবের কোণে দক্ষিণে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প পূবের কোণে দক্ষিণে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এখন স্কুল ছুটির সময়, কাজেই মেয়েরা স্কুল থেকে ফিরছে। চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে কতগুলো চ্যাংড়া ছোকরা। তাদেরই মধ্যে এই মেয়েগুলোকে নিয়ে বিস্তর কথোপকথন। বেজায় ঠান্ডা পড়েছে রে বাপন। ওফ বাবা, দাদা, গাছে কত বড় বড় বাতাবি লেবু ধরেছে গো, হাতে পেলে চাপ শালা, ও তোর বৌদি হবে। এমন কথা বলছিস কেন? ও গুরু, গুরু ক্ষমা করে দাও গুরুদা, গুরুদা ক্ষমা করে দাও। দেখছিস না স্কুলের শাড়ি পরে কেমন নেচে চলেছে, সামনেও দোলে পেছনেও দোলে। গুরু, অন করে বলো না, মেজ দাদা শুনলে দা নিয়ে তাড়া করবে। ছাড় ছাড়, ওকে যে কি করে আমার হাতে নেব আর বাতাবি লেবু যে কি করে দাঁড়াবো ও আমার জানা। কি 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 করবে শোন তবে। জ্বলন্ত উনানে হাড়ির মধ্যে টকবকিয়ে মটর ফুটে চলেছে। পাশে বসে সাধু মহাশয় দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করছেন। কেঁপে কেঁপে উঠছে তার শরীরটা অনবরত। পাশেই দাঁড়িয়ে রয়েছে গ্রামের এও স্ত্রী সহ বেশ কয়েকজন পুরুষ মানুষ। সকলে শ্রদ্ধার দৃষ্টিতে সাধু মহাশয়ের দিকে তাকিয়ে তিনি হাতের আঙুল উঁচু করে বাড়ির পূবের কোণের দক্ষিণে ইশারা করলেন। সেখানেই নাকি রয়েছে এই বাড়ির ক্ষতি মন্দের আসল শেকড়টা। চারপাশে সবুজ গাছগাছালি, ধান ক্ষেতের শ্যামলিমা আর সরু কাঁচা পথ এক অনন্য সৌন্দর্য তৈরি করে। নদীর ধারে বাঁশের ঝাড় আর বটগাছের ছায়া গ্রামের মানুষকে এক অদ্ভুত শান্তি দেয়। বিকেলে মাঠের মধ্যে দিয়ে বয়ে চলা ঠান্ডা বাতাস যেন তাদের ক্লান্তি দূর করে। বৃষ্টির দিনে কাদা মাটির গন্ধে মিশে থাকে প্রকৃতির সজীবতার এক অন্যরকম অনুভূতি। সন্ধ্যায় ঝিঝি পোকা আর নামাজের ধ্বনির সঙ্গে মিশে থাকে মন্দিরের ঘণ্টার শব্দ, মিলে মিশে এক শান্তিময় পরিবেশ তৈরি করে। গ্রামের মানুষ সাধারণত সহজ সরল হয়, প্রকৃতির মতোই হয় নির্মল। এখানে শাড়ি পরে খোলা চুলে মেয়েরা মাঠে কাজ করতে যায় হাঁটতে হাঁটতে। তাদের কথা বলা আর বিনম্র ব্যবহার, গাছের দোল খাওয়া, পুকুরে কলস ভরতে যাওয়ার দৃশ্য, তার সাথে সাথে মাঝি মল্লাদের নৌকা বয়ে চলা, সব মিলিয়ে প্রতিদিনের জীবন শহরের ওই ব্যস্ততম জীবনের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে। কিন্তু এই গ্রাম্য পরিবেশের ভেতরে একটা খারাপ দিক হলো টুকটাক আর ঝাড়ফুঁকের দিকটা। আমি যেই গ্রামের কথা বলছি তার নাম আন্দুলিয়া। এখন আনুলিয়া বলেই সবার মুখে মুখে নাম ফুটে ওঠে তার। নদিয়া জেলায় অবস্থিত এই গ্রাম আমার মামার বাড়ির এলাকা। ছোটবেলা থেকে অনেকবার সেখানে আমি গিয়েছি। চূর্ণী নদীর পাড় দেখেছি, কিন্তু এখন সেই নদী চড়া পড়ে পড়ে অনেক দূরে চলে গিয়েছে।
সেই স্রোতও আর নেই। গ্রামের মানুষগুলোর মধ্যেও সেই বিনম্রতা, সেই সৌন্দর্য কিছুই হয়তো অবশিষ্ট নেই। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে প্রকৃতি এবং পরিস্থিতি মানুষকে অনেকভাবে বদলে দেয়। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা এই গ্রামেই ঘটা একটি ঘটনা। এই ঘটনাটি সম্পূর্ণ সত্য। তৎকালীন সময় গ্রামের পুকুর পাড় যুবতী মেয়েরা কলসি ভরতে এসেছে। তাদের শরীরেও যেন গ্রামের প্রকৃতি ফুটে ওঠে বারবার। মাঠে কাজ করছে কিছু গ্রামবাসী। শক্ত সমর্থ যুবা পুরুষের সুকাঠামো শরীরের সাথে সাথে বয়সের ভারে ঝরে পড়া বৃদ্ধ মানুষরাও রয়েছে। মঞ্জু কলসি নিয়ে পুকুরে জলে আসে। হায় রে, সকালবেলা পুকুরের জল কত ঠান্ডা, একেবারে পা ডুবালি মাগো গায়ে কাঁটা দেয়। ঠিকই বলেছিস, এই শীতের সকালে কুয়াশার মধ্যে পুকুরে আসা আমার তো মনে হয় যেন পাহাড়ে এসেছি। তোর এই পাহাড় পর্বত ছাড়া কিছুই ভাবতে পারিস না। দেখিস না বট গাছটা আজকে কেমন যেন একটু বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে ছায়াটা যেন কত মায়াবী। সত্যি বলেছিস, এই গাছপালা নদীর ধারে বসে থেকে তো মনে হয় সময়টা থেমেই থাকে। আচ্ছা, শহরে এমন কথা পাবি কিছু? শহরে অনেক কিছু আছে বুঝলি। ওই আমার ভাইয়ের বেটা ওখানে কাম করে তো, আমি সবসময় ভাবি এখানকার মতো শান্তি কি ওদের হয় রে। 3 বান্ধবী এসে তাদের কলসি ভরেছে। তাড়াতাড়ি জল ভরতে গিয়ে পড়েই যাচ্ছিল একজন। জল ভরা কলসের ছলাৎ ছলাৎ ধ্বনি গ্রামের ওই যুবা পুরুষের বুকের মধ্যে যেন তীর মারে। আচ্ছা, ওরা ওসব ছেড়ে যেতে পারে কিভাবে দেখি? শাড়ি পরে আমরা এভাবে মাঠের ধারে হাঁটি, পুকুরে কলস ভরি, দুপুরে গাছতলায় গপ্প করি, এগুলোর মজাই আলাদা। মঞ্জু একটু হেসে তার শখের বান্ধবী রূপাকে বলে, হ্যালো, শুনলাম তোর নাকি শহরে বিয়ে ঠিক হয়েছে। তোকে তো আজকাল দেখাই যায় না, ডুমুরের ফুল হয়ে গেলি তো। এই দেখ, এই জন্যেই বলি আমি। হ্যাঁ রে, তুই শহরে চলে গেলে আবার পালিয়ে চলে আসবি না তো? রূপা হেসে বলে, থাম দেখি মঞ্জু, শহরে গেলে আমি একদম অন্যরকমই হব, তুই দেখে নিস। কথা শুনে প্রীতি বলে, আচ্ছা বাদ দে ওসব কথা, কালকে আবার জমিতে কাজ করতে যাবি তো? ধান কাটার সময় চলে এসেছে, তা বলি খুড়োর অবস্থা কেমন? রূপার মুখটা কালো হয়ে যায়। তার বাবার শরীরটা কদিন ধরে বেশ খারাপ। বাড়িতে 2 দাদা রয়েছে, সমর আর বিনয়। ছোট ভাইটা রূপার থেকেও বয়সে অনেকটা ছোট। আছে এক বোন সোনা। মেয়েদের মধ্যে রূপাই বড়। বড়দা আর মেজদার থেকে সংসার সম্পর্কে তার বুদ্ধিটা একটু বেশি গাঢ়। মনটা তার খুব খারাপ। সে বলে, জানি নে বাবা যেতে পারবে কিনা। এক বাবার ওই মুদিখানার দোকান নিয়ে 2 দাদার মধ্যে সে কি অশান্তি। সত্যি রে, তোর মেজদাটা বড্ড বেশি বাওয়াল করে। কলসিতে তখন জল ভরা হয়ে গিয়েছে। মঞ্জু বলে, হ্যাঁ রে, কাজ না করলে পেট চলবে কি করে? এখন তো ধান কাটার সময়, সেটার সঙ্গে সবকিছু জড়িয়ে রয়েছে দেখি। হ্যাঁ মানছি তোদের না হয় একটা মুদি দোকান আছে, কিন্তু খুড়োর তো বেশিরভাগ ইনকামটা ওই মাঠের থেকেই আসে। ঠিকই বলেছিস, কিন্তু ও দিয়ে তো আমার কাজ নেই। বাড়িতে বিয়ে ঠিক করছে, কিছু বলতেও পারছি নে। বাবা আমার বিয়ে দেখে মরতে চায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বটগাছের ছায়ার কাছে এসে দাঁড়ায় 3 বান্ধবী। রূপার মনটা বেশ খারাপ। আমার বোধহয় আর পড়াশোনা হবে না রে মঞ্জু। কেন? হ্যাঁ, আর বোধহয় হবে না। সবে ক্লাস 7-এ উঠলাম, এখনই বাবা আমার বিয়ে দিতে চায়।
সেই শহরে। পাত্তর নাকি 1 পয়সাও নেবে না বলেছে। 3 বান্ধবী যে যার বাড়ির দিকে রওনা হয়। 3 জনের জীবন 3 রকম ভাবে আবর্তিত। মঞ্জুর বিয়ে হয়েছে আরো ছোট্টবেলা। বিধবা হয়ে সে বাপের বাড়ি উঠে এসেছে। কপাল ভালো, তার কোনো দাদা বা ভাই নেই। আরো এক দিদি আছে, সে দিদি বিয়ে করে বম্বেতে চলে গিয়েছে। কাজেই মঞ্জুর ঘাড়েই তার অসুস্থ বাবা মাকে দেখার দায়িত্ব। ক্ষেত ভর্তি তাদের ফসল ফলে রয়েছে, দেখাশোনা করে লোকজন মারফত। তাই দিয়ে মঞ্জুর ঠিক চলে যায়। প্রীতি পড়াশোনায় ব্রিলিয়ান্ট একটি স্টুডেন্ট, কিন্তু হাভাতারে ঘরে জন্ম তার। মোট ভাই বোন মিলিয়ে গোটা 14 তো হবেই। কার পড়াশোনা কতদূর দেখার সময় নেই বাপ মায়ের। কাজেই 5 পাশ করে ওই পর্যন্তই ইতি হয়ে গিয়েছে। পড়াশোনায় ভালো ছিল বলে স্বয়ং প্রধান শিক্ষক বাড়িতে এসে কথা বলে উল্টো বাওয়াল হয়ে গিয়েছিল পুরো ব্যাপারটায়। সমস্ত মেয়েকে আর স্কুল যেতে হবে না মাস্টার মশাই, ও কি বলছেন? তাছাড়া আমাদের গ্রামে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়। ওই মেয়ে তো পচা কুমড়ার মতো পচে যাবে গো। মাস্টার মশাই আর বেশি কথা বলতে পারেননি। এদেরকে বেশি বোঝানো মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। সুতরাং মাস্টার মশাই চুপ হয়ে গিয়েছিলেন। রূপা সেই ছোট্ট থেকে দেখে আসছে, যবে ওই দাদার আর মেজদার একটু সংসার সম্পর্কে জ্ঞান হয়েছে, তবে থেকেই বাবার ওই একটা মুদিখানা দোকানে কে বসবে তাই নিয়ে যথেষ্ট ঝগড়া অশান্তি। মুদিখানা দোকানে বসে নাকি অনেক টাকা মেরে দেওয়া যায়। সে আনা ছেলে সিগারেট খাবে, বিড়ি খাবে, মদ খাবে, সেই সঙ্গে মিশে মিশে খারাপ হয়ে যাচ্ছে 2 জনই। মা চেষ্টা করে দুটোকে আটকে রাখতে, কিন্তু ছোটবেলায় সন্তানকে শাসন করা যায়, বড় হলে সেই সন্তান বেয়ারা তো হয়। কাজেই এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সেই দিনটা কোনো রকম কাটে। বাবা এখনো বেশ অসুস্থ, কাশিটা বেড়েই চলেছে। তা নিয়ে মায়ের বিস্তর চিন্তা। রাত্রে ভাত খেতে বসে মা বললেন, শোন, কাল তোর আর স্কুল গিয়ে লাভ নেই, বুঝলি? রূপা জানতো এই কথাটাই তাকে শুনতে হবে, তবুও বুকে সাহস নিয়ে সে বলল, কেন মা, স্কুল কেন যাব না? তুমি তো জানো আমার পড়াশোনা করতে কত ভালো লাগে। সবই তো বুঝলাম মা, এই দোকানে বসতে হবে। তোর মেজদাকে পাঠিয়েছি, তোর বদ্দার কাছে 2টি টাকা দিয়ে বললাম দোকান থেকে মালপত্র নিয়ে আসতে। যা নিয়ে এলো তা দিয়ে কি আর দোকান চলে? তোর বাবার কাশিটা বেড়েই চলেছে। তোর পড়াশোনার জন্য যে বই খাতা কলম লাগবে, এগুলোর জোগান হবে কি করে বল? বাড়িতে গরু দুটোর দুধ বেচে আমি আর কত টাকা পাই? সংসারটা তো এখন আমাকেই চালাতে হচ্ছে রে মা। রূপার মুখটা কালো হয়ে যায়। ওর বয়সী অনেকেরই বিয়ে হয়ে বাচ্চা হয়ে গিয়েছে। ওই একমাত্র চেয়েছিল সবার থেকে অন্যরকম হতে। ছোটবেলায় মা আদর করে রূপাকে বলতো, আমার রূপাকে বিয়ে দেব চাকরিওয়ালা ছেলের সাথে, তাছাড়া আমি দেবই না। কিন্তু সেই মা এখন হাতে যে পাত্র পায় তার কাছেই 2টো মেয়েকেই পার করতে পারলে বোধহয় গঙ্গা স্নান করবে। রাতে রূপার ঘুম হয় না পড়াশোনার চিন্তায়। মাস্টার মশাই বলেছিল, ভালো করে পড়াশোনাটা কর, বুঝলি? মাধ্যমিকটা অন্তত দে, তারপর তো চাকরি বাকরি নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি তো। আমি যেই সময়কার কথা বলছি তখনের সালটা ওই 1970 থেকে 80-র মধ্যে। ওই সময়কার প্রেক্ষাপটের ঘটনা সত্যতা অবলম্বন করেই একটু প্রকাশ করার চেষ্টা। যাই হোক, এবার গল্পে ফিরে যাই। সমস্ত প্রতিকূলতা পার করে পরের দিন রূপা স্কুলে পৌঁছায়। ফাইনাল পরীক্ষা, ভালোভাবে পরীক্ষা দিতে পারলেই ক্লাস 8-এ উঠবে, আর 8-এ পাশ করতে পারলেই সেই সার্টিফিকেটের যথেষ্ট মূল্য আছে। রূপা শুনেছে
শহরে বসবাসকারী তার ছোট মাসির কাছ থেকে। ছোট মাসি পেশায় স্কুল শিক্ষিকা। তিনি ইন্ধন জোগাতেন আর পড়াশোনার জন্যে রিকোয়েস্ট করতেন রূপার মাকে। এমনকি চিঠিতে এটা পর্যন্ত লিখেছিলেন, তোর মেয়ে নিয়ে চিন্তা করতে হবে না বর্দি, তুই ওকে আমার কাছে পাঠিয়ে দে, আমি ওকে পড়াবো আর আমি ও চাকরির ব্যবস্থা করে দেব। তাছাড়া আমার হাতে ভালো পাত্রও আছে, চাকরিওয়ালা পাত্র, তো তো তাই শখ বিয়ে দেবার। কিন্তু রূপা যেতে পারেনি। বাড়ি থেকে বাবা মার বন্ধন কাটিয়ে আর অসুস্থ বাপটাকে ফেলে যেতে পারেনি। আসলে কপালে যার যেরকম লেখা থাকে তার তো ততটুকুই বরাতে জুটবে, সেটা মানি বা না মানি চিরন্তন সত্য কথা। পরের দিন রূপা তার বান্ধবীদের সাথে স্কুল থেকে ফেরে। বেশ কটা বন্ধু আছে, ছেলে ছোকরাগুলো সাইকেল নিয়ে পার হয়ে যাচ্ছে। গ্রামেরই এক চায়ের দোকান, চারপাশে খালি মাঠ, দূরে স্কুলের রাস্তা। এখানে ইয়ং ছেলেপেলে বসে বেঞ্চে চা খায় আর গল্প করে। পেছনে বসে প্রবীণ মানুষেরা তাস খেলে, আড্ডা দেয়, সকলের গায়েই চাদর চড়ানো। এমন সময় স্কুলের ড্রেস পরে দুটি মেয়ে তাদের স্কুলের ব্যাগ নিয়ে দোকানের পাশ দিয়ে হাঁটতে শুরু করেছে। চায়ের কাপে চুমুক দিয়ে রবি বলে, দেখ দেখ দেখ, স্কুল থেকে ফিরছে মেয়েগুলো, দেখ কিরকম গাটা হিলিয়ে হিলিয়ে হাঁটে। সুমন চটপট চায়ের কাপে চুমুকটা ঠুকে দিয়ে বলে, দেখ তো ড্রেসটা কেমন টাইট, গরমকালে বুঝি ঠিক মতো বুঝতেই পারছে না। বাপন হেসে বলে, এই রে, ওই চুলটা দেখ, রোজ এত তেল মেখে আসে কোথা থেকে বল দেখি। মুখ গম্ভীর করে মেয়ে দুটি হাঁটে, তার মধ্যে রূপা একজন। গাটা গোটা শরীরটা তার, পেট আগে আগে চলে। ছোটবেলা থেকেই গণেশ ঠাকুরের মতো চেহারা। মাথার বড় বড় চুলে গতকাল রাতেই মা নারকেল তেল দিয়ে দিয়েছিলেন। আজ সকালবেলা স্কুলে আসার আগে ওই শ্যাম্পু করে আসার কথা ছিল, টাকা কোথায়, তাই আর করা হয়নি। কাজেই চুপচুপে শরীরটা নিয়ে সে হাঁটে। ভগবানের কৃপায় রূপ কিঞ্চিত না থাকলেও দৈহিক গঠনটা বেশ সুন্দর। পেটের সঙ্গে বুকটা আলাদা করে চেনা যায়। তাছাড়া বয়সটা কম, শরীরে যৌবন আসছে একটু একটু করে। পরনে তার স্কুলের শাড়ি, সুতরাং যৌবন বেশ স্পষ্ট। এই শোন, এরা পড়াশোনা করতে এসছে না ফ্যাশন দেখাতে বলতো? স্কুল ড্রেস তো না, যেন সিনেমার হিরোইনদের মতো বানিয়েছে শরীরটা। মুখ ঘুরিয়ে বেশ রাগী মুখে দাঁড়িয়ে পড়ে প্রিয়া। এই মেয়েটা স্কুলের সব থেকে বেশি স্পষ্ট বক্তা। মুখে যা আসে কাউকে না মেনেই সে উত্তরটা দিয়ে দেয়। আপনারা কি বসে কোনো কাজ পান না? এত সাহস হয় কি করে আপনাদের টিটকারি কাটার? সুমন হাসি চাপতে গিয়ে বলে, ও হো, বেশ হয়েছে রে, আমাদের জবাব দিতে শিখে গেছে। প্রিয়াকে টেনে ধরে রূপা, বলে, চল, ওদের সাথে কথা বলে লাভ নেই, ওরা এমনই। আরে এত রাগলে তো মিষ্টি চেহারা আরো মিষ্টি হয়ে যায়, একটু দাঁড়াও না সোনা, একটু চা খেয়ে যাও। প্রিয়া গলা শক্ত করে বলে, আপনাদের যদি কিছু শেখার ইচ্ছে থাকে তাহলে স্কুলে ভর্তি হন, না হলে ওই চায়ের দোকানেই দিন কাটাবেন, আর ভবিষ্যতে কাজের মানুষও হবেন না। বাপন কিছুটা বিরক্তি নিয়ে বলে, আরে দূর, এত সিরিয়াস কেন, এ মজা করছিলাম। এ মেয়েরা এত রাগী হলে কিভাবে চলে? প্রিয়া আর রূপা কোনো জবাব না দিয়েই হাঁটতে শুরু করে। চায়ের দোকানে থাকা বয়স্ক মানুষদের একজন ছেলেগুলোর দিকে তাকায়। তোমাদের মতো ছেলেরা গ্রামের বদনাম করে, মেয়েগুলোকে নিয়ে হাসাহাসি আর টিটকারি করা ছাড়া কোনো কাজ নেই না? বাড়ি ফিরে মা বোনের মুখ দেখো, এইসব কাজ আর করতে ইচ্ছে করবে না। রবি কিছুটা মাথা চুলকিয়ে বলে, ঠিক আছে কাকা, আর করবো না। ধমক খেয়ে ছেলেরা চুপ। এখনকার ছেলেদের মতো পরিস্থিতি তখন ছিল না যে প্রবীণ মানুষদের ওপরে উঠে বেশ লোটপাট করবে আর চড়থাপ্পড় মারবে। তখন প্রবীণ মানুষের কথার গুরুত্ব দিত তারা। কিন্তু রবির মনে মনে অন্যরকম ইচ্ছে। রূপাকে তার বরাবরই পছন্দ। বাপন তার পিঠ টিপছিল, টিপতে টিপতে বলল, ওস্তাদ, শুনছি মালটা নাকি বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, রূপার? তাছাড়া কে? বাপটা অসুস্থ, দুই বেয়ারা দাদা অষ্টক্ষণ বাপের ওই মুদিখানা দোকান নিয়ে ঝগড়া করেই চলেছে।
তা তোমার তো বরাবরই পছন্দ এই গণেশ ঠাকুরটাকে নাকি? হাসে রবি, বলে, অন করে খেপাচ্ছিস কেন? আমার ওকে ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগলে কি করব বল? আহা ওস্তাদ, তা তো বলিনি যে তোমার ভালো লাগছে না। আর তুমি নেবে কি করে ওকে বলো? এই মেয়েকে পাওয়া কিন্তু খুব দুষ্কর। পড়াশোনা করে শিক্ষিত হওয়ার ইচ্ছে, এদিকে বাপটা চায় বিয়ে দিয়ে পার করতে। দোকানের মালিক কে হবে তাই নিয়ে বাড়িতে বিস্তর অশান্তি। তাছাড়া শুনলাম খুড়োর তো বেশ কদিন শরীর খারাপ। কি হয়েছে রে? রবি জিজ্ঞেস করে। বাপন জুত করে তার পাশে বসে বলে, আরে কাশি, জ্বর, এই তো আবহাওয়া পরিবর্তনের জন্য হয়। কিন্তু ওই লোক তো 1 পয়সা খরচ করবে না, কিপ্টের জাত, জানোই তো। রবি একটু মাথা চুলকায়, বলে, আর কি কি হচ্ছে বলতো? এই তো সেই দিন ওর বড় ভাইটা তো আমার বন্ধু, আমাকে বললে। আর বলিস না, ওরা ভালো লাগে না, দিন রাত এই বাড়িতে গেজাল। এই মেজো ভাইটা হয়েছে 1 নম্বরের ঢেউনা, জানিস তো? এত ঝগড়া করে, এত অশান্তি করে, শালা নিজেই শনির কাল। বলি আমি বড়, ওই দোকান আমার হবে, তা না, দোকানে ও বসবে। আর তুই বলতো ও দোকানদারির কি বোঝে? রবি হেসে ওঠে। বলিস কি? তারপর আর কি ওস্তাদ? আমি তো বললাম, হ্যাঁ বড়দা ঠিক বলেছো, ও দোকানের কি বোঝে। আর তারপর বড়দা কি বললো জানো ওস্তাদ? কি বললো? আমার ইচ্ছে একটু মাইক লাইটের ব্যবসা করব। তার জন্য তো শিখি পয়সা দরকার, বল দেখি। বাপটার কাছে চেয়ে চেয়ে পাই না। মাটা গরুর দুধ বিক্রি করে, গোবর বিক্রি করে আর কত করবে? সংসারটা একেবারে ভেসে যাচ্ছে। আমি তো বড়, আমার তো দায়িত্ব আছে নাকি? রবি হেসে বলে, দায়িত্ব কর্তব্যের ও কি বোঝে? আচ্ছা বল বল, আগে বল। আর তাই তো শুনলাম বড় মেয়েটাকে পার করে ছোট মেয়েটাকে বিয়ে দিতে পারলেই ওই খুড়োর নাকি হাত পা শিখে ওঠে। তারপরে কি করবে জানি নে। রবি বলে, হ্যাঁ রে, সে আমাদের গ্রামে ওই তোর মনে আছে ফণিভূষণ এর কথা? ফণিভূষণ? কোন ফণি? আরে ওই যে, ওই ওঝা। হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালো লোক ছিল তো, তাও তো মরে গেছে। মরে গেছে? তা ওর বংশ টংশ নেই ওস্তাদ। ও শুনেছি ওই লোক নাকি এই গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে সে পচে গলে। কথাটা বলে বাপন চুপ। রবি যখন একবার ওঝার প্রসঙ্গ তুলেছে, তার মানে রবির নিশ্চয়ই ভেতরে কোনো ইচ্ছে আছে। হ্যাঁ রে, ওই ফণিভূষণ যেন কি করতো? সবার সমস্যার সমাধান করতো, আর সমস্যাটা কে করছে তা বার করতো, আবার আর আর যা চাইতো লোকে তাই দিত। হ্যাঁ, তা আমিও পেয়েছি। কি? রূপাকে কি করে বাগে নেব? ওস্তাদ, তোমার বুদ্ধিটা কি বলো দেখি। এদিকে শোন, সবাই মিলে আয়। সন্ধেবেলা বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছে। রূপা স্কুল থেকে আসার পর থেকেই দেখছে বাবার কাশি বেড়েছে অত্যন্ত, তার সাথে সাথে একটা বুকে চাপা শ্বাসকষ্ট। হ্যাঁ রে, তোর বাবার বোধহয় হয়ে গেল রে মা। মা কান্নাকাটি করছে। ছোট বোন আর ছোট ভাই সংসার সম্পর্কে অত কিছুই বোঝে না, তাদের দুবেলা খাওয়া হলেই যথেষ্ট। সুতরাং দিদি খিদে পেয়েছে, ছোট বোন আর ছোট ভাই খিদে পেয়েছে বলতেই দিদির চোখটা জলে ভরে ওঠে। বাড়িতে চাল নেই, ডাল নেই, খাওয়াটা হবে কোথা থেকে? যা, তোর মেস্তা দোকানে বসেছে, তোর বড়দা গেছে মাল আনতে, একটু কিছু নিয়ে আয় মা, 2 ফোঁটা, তোরা ভাই বোনগুলো খেয়ে নে। আজ রাতে কি হবে ভগবান জানে। বোম কালী! এরই মধ্যে বাইরে হঠাৎ করে বোম কালী বলে কার যেন আর্তনাদ। গ্রামের মানুষেরা এ সমস্ত ওঝা টোঝাদের বেশ মন থেকেই ভক্তি শ্রদ্ধা করে। কিছুদিন আগেই ফণিভূষণ এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়েছিলেন। তারপরে তো তাকে খোঁজার কত চেষ্টা হয়েছে, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যদিও গ্রামের ছেলে ছোকরারা জানে ওই বুড়ো মারা গেছে, গ্রামের লোক কজনই বা জানে সে কথা। তাছাড়া এই সমস্ত সাধু ওঝাদের বীজ চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। সাধনায় মলিন হয়ে যাওয়া ওই সমস্ত মানুষদের শরীরের সঙ্গমের জন্যে নারীরা মুখ হয়ে বসে থাকে। সন্তান কামনায় যারা কেঁদে মরে, তারা তো ওনাদের আশীর্বাদপ্রাপ্ত সন্তানদেরই গর্ভে ধারণ করে। কাজেই উনি বা ওনার বংশধর ফিরে আসাটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। মাথায় 1 হাত ঘোমটা দিয়ে সুধা দেবী বাইরে বেরিয়ে এলেন। রূপার মা। রূপার পরনে তখন ছেঁড়া কাপড়,
তার শরীর ঢাকা যাচ্ছে না, তবুও বাবার মাথায় হাত বোলাতে বোলাতে বাবাকে বুকে হাত বুলিয়ে সে বলে, বাবা কষ্ট হচ্ছে। বাবার চোখ থেকে জল, কিছু বলতে গিয়েও বলতে পারছেন না, এতই তার কষ্ট। এদিকে উনুনে অল্প কটা চাল ফুটছে ভাই বোন দুটোর জন্য। হ্যাঁ রে মা, তোর নাকি খুব কষ্ট। বাড়িতে সাধু সন্ন্যাসী আসা মানে গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে সেই সাধু সন্ন্যাসীর পায়ে পড়ে প্রণাম করার রিচুয়ালটা তখন ছিল, কাজেই এখনো ঠিক তাই। ওরে ওরে কলির মা, কুসুমের মা, এদিকে আয় দেখি সাধু বাবা এসেছে বলে সুধা দেবী তার পায়ে পড়লেন সাষ্টাঙ্গে প্রণাম করতে। ধুলিতে লুণ্ঠিত হইও না মা, তুমি মা, আমার মা বলে সে কি তার আর্তনাদ। গ্রামের আর 5টা বৌঝিরা মিলে তাকে বসার জন্য আসন পেতে দিলেন। তার চরণ ধোয়া জল প্রত্যেকে ও স্ত্রী এমন করে পান করলেন যেন চরণামৃতের সমান। বললেন, বাবা, আপনার চরণ ধুলি পড়লো যখন আমার শাঁখা সিঁদুর তখন অক্ষয় হবে। বাবা, বাবা, আমার কি হয়েছে? তোর কি হয়েছে তা তো মা গণনা করে দেখতে হবে। দেখুন বাবা, একটু দেখুন, বাড়ি থেকে অশান্তি যায় না। 2 ছেলে দোকান নিয়ে অশান্তি করে করে মরে। বড় ছেলেরা আবার মাইক লাইটের ব্যবসার শখ, টাকা কোথা থেকে জোগাড় হবে? মেয়ে দুটোর বিয়ে দিতে হবে বাবা। সংসারে আমি জর্জরিত, আমি যে আর পারছি নে। হ্যাঁ, সে তো বুঝলাম রে মা, কিন্তু কোনো কিছু পেতে গেলে দিতে হয়। হ্যাঁ বাবা, আপনি যা চাইবেন আমি তাই দেব। সাঙ্গপাঙ্গ হয়ে এসেছিল বাপন আর অন্যান্য ছেলেপেলে, সুমনও ছিল তার মধ্যে। ওরাও বেশ চিৎকার করে বললে, হ্যাঁ হ্যাঁ বাবা, যা চাইবেন তাই। কি হে কি হে, সবাই জয়ধ্বনি দাও, জয়ধ্বনি দাও। সবাই বাবা জয়গান গাইতে শুরু করলো। বৃদ্ধ অর্থাৎ রবি, যে নাকি সেজে এসেছে, কিছুক্ষণ অংমংছং মন্ত্রপাঠ করে হাতে একটা বড় হাড় নিয়ে কি সব যেন বলল। কিছুক্ষণ পর তার শরীর কাঁপতে শুরু করলো। সে বলল, হ্যাঁ, সমস্যা আছে, এই বাড়িতেই সমস্যা আছে, কিন্তু মা সমস্যার সমাধান আমি করব। বিনিময়ে তুই কি দিবি? আপনি যা চাইবেন বাবা। যখন চাইবো তখন আবার দিতে অস্বীকার করবি না তো? কথাটা শুনে একটু খটকা লাগলেও স্বামীর প্রাণ বাঁচাতে সমস্ত স্ত্রীরাই সতী সাধ্যী রমণী হয়ে যায়। কাজেই তিনি বললেন, আপনি যা বলবেন। আমার মাথা চুয়ে কথা দে, যা বলবো তাই দিবি, নাহলে কিন্তু তোর স্বামী মুখ দিয়ে রক্ত উঠে মরবে। বাবা, অমন বলবেন না। এও স্ত্রীরা সাধারণত ভীত, তৎকালীন সময়ে তাই মনে করা হতো। কাজেই আর 5টা এও স্ত্রী মিলে কপাল ঠুকে বাবার পায়ে প্রণাম করে বলতে লাগলে, হো দিদি কল না, হো আমি তাই দিব। আমি তো বলছি আমি তাই দিব। কাজেই বাবা এবার মন্ত্র উচ্চারণ শুরু করলেন। বিড়ি ফুঁকতে ফুঁকতে মেজো ছেলে দোকান বন্ধ করে ফিরছে। বড় ছেলে তখনও পাত্তা নেই। বাড়ির মধ্যে বেশ শোরগোল দেখে তার ভ্রুকুটি কুঁচকে ওঠে। বরাবরই এই মেজো ছেলে একটু রাগচটা স্বভাবের, কথায় কথায় কিল চর ঘুষি তার উঠেই থাকে। যদিও ওই বোনের মতো সেও গাঁটটা গোট্টা চেহারার মানুষ, কিন্তু রাগচটা। কি হচ্ছে মানে? সুখ টান দিয়ে বাদবাকিটুকু ফেলে দিয়ে এগিয়ে আসে মেজো ছেলে। মেজো ছেলেকে অমন ছুটে আসতে দেখে সুধা দেবী ছুটতে যান। বাপু, অমন করিস না বাবা, সন্ন্যাসী বাবা এসেছেন আমাদের বাড়িতে বলে কেউ ক্ষতি মন্দ করেছে, এই জন্যই আমাদের বাড়ি থেকে এই পাপ যাচ্ছে না। তোর বাবার শরীর ঠিক হচ্ছে না, তোর মাথা এত গরম, দোকান নিয়ে তো অশান্তি, তোর বড়দার মাইক লাইটের চিন্তা, আমি যে আর পারি না রে বাবা। 3-4টে গরু পুষতেন তিনি। গরুগুলোও হাম্বা হাম্বা করে বোধহয় নিজেদের মনের কথা জানানোর চেষ্টা করলো মেজো ছেলেকে। মেজো ছেলে গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে টড়িয়ে এনে সাধুর পাশে এসে দাঁড়াতেই ভয়ের চোটে বাপন আর সুমনের অবস্থা তখন দেখে কে, কারণ কিছুক্ষণ আগেই দেখা হয়েছিল এই দাদার সাথে। মেজদা তখন দোকান বন্ধ করবে, অমন সময় বাপন আর সুমনের দাঁড়ি খসে যাচ্ছিল ভয়ের চোটে। তবুও নিজেদেরকে সামলে নিয়ে, বাবার পাশে যাবেন না, তোরাকে আমরা বাবার চেলা। বম কালী,
এই বুঝি তোর মেজ ছেলে? বাবা, বাবা আপনি অন্তর্যামী, বাবা, বাবা আপনি অন্তর্যামী, চিৎকার করে ওঠে সুধা দেবী। ঠিক সেই সময় ভাঙা সাইকেলটা নিয়ে টিংটিং করতে করতে বড় ছেলের আগমন। বর্দা দেখ এগুলো কি হচ্ছে। মা, একে কোথেকে আবিষ্কার করেছো? অমন করে বলিস নে, অমন করে বলিস নে। এ বুঝি তোমার বড় ছেলে? বাবা, বাবা আপনি অন্তর্যামী, বাবা আপনি পারবেন আমার স্বামীকে রক্ষা করতে। ঠিক আছে, আমি যা দেখলাম তাতে মনে হচ্ছে আসছে মঙ্গলবার, মানে আজ হলো গিয়ে রবিবার, তা আসছে মঙ্গলবার। বাবা আজ তো শনিবার। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। তা আসছে মঙ্গলবার দিন দোষ কাটাতে হবে। তোর বাড়িতেই পূবের কোণে দক্ষিণে ক্ষতি মন্দ আছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সুধা দেবীর বুকটা ছ্যাদ করে উঠল। কাছেই চুপ করে দাঁড়িয়েছিল রূপা। ওর গায়ের ছেঁড়া আঁচলটা জড়িয়ে রেখেছে ওর বক্ষের মাঝখানটায়, ব্লাউজটাতে সেইখানে ফাঁটা। এতক্ষণ ধরে ওই সাধু বাবার দৃষ্টি সেখানেই ছিল, যদিও দুই দাদা আসার পর থেকে তার চোখটা একটু পাল্টে গিয়েছে। মেজদা বললেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কবে আসবেন? ওই তো মঙ্গলবার আমি আসবো। তোর কোনো অসুবিধা আছে বুঝি? না না, আমার কেন অসুবিধা হবে? বাড়িতে সাধু সন্ন্যাসীরা আসবে তো ভালো কথা, তা আমাকে আগে থেকে থাকতে হবে না বাড়িতে? হ্যাঁ, সবাই মিলে এক জায়গায় থাকবি। ওই পূবের কোণে দক্ষিণেই তোর ক্ষতি মন্দের চাবিকাঠি আছে। তবে হ্যাঁ, আমি যা চাইবো আমায় কিন্তু তাই দিতে হবে। বাবা আমি তাই দেব বাবা। যথারীতি মঙ্গলবার দিন আবার সাধু বাবার প্রবেশ। এই দুদিন প্রবল ত্রাসের মধ্যে কেটেছে সুধা দেবী সহ বাড়ির প্রত্যেকটি সদস্যদের। আচমকাই সুধা দেবীর স্বামী একটু সুস্থ হয়ে উঠেছেন। সেটা বাবার গুণে না ওষুধের গুণে জানা নেই, তবে আত্মবিশ্বাস বড্ড খারাপ জিনিস যে যদি একবার জেগে যায় ঝাড়ফুঁকের প্রতি, তবে তা সারা জীবন পর্যন্ত অটল থাকবে, অনড় থাকবে। বম কালী! বাবার আগমন ঘটল ঠিক সময় মতো, যখন উনি আসবেন বলেছিলেন। আমার কথা মতো জিনিসপত্র আছে তো? ও হ্যাঁ, মাঝে একটা কথা বলি। সোমবার দিন হঠাৎ করে বাপন আর সুমন সাধু সন্ন্যাসীর চেলা সেজে উপস্থিত ভর দুপুর বেলা। সুধা দেবীকে বলে গেলেন, বলছি এই লিস্টে জিনিসগুলো আনিয়ে রাখতে হবে। কি লিস্ট দেখি? মেজ ছেলে বড় ছেলে সহ সকলেই তখন ভাত খাচ্ছে। মেজ ছেলে বলল, মটর? মটর দিয়ে কি হবে? আমাদের বাবার একটা কাজের একটা নিয়ম আছে, ওই মটর দিতে হবে ফুটন্ত জলের মধ্যে। তারপর জলের মধ্যে মটর যত বেশি টকবকিয়ে ফুটবে তত দোষ কাটবে। জয় বাবা, জয় বাবা। এটো হাত কপালে ঠেকিয়ে সুধা দেবী কাকে উদ্দেশ্য করে জয় বাবা বলে প্রণামটা সারলেন। হাতে সেই লিস্টিটা নিয়ে রূপা বলল, ওমা, ধূপ ধুনো নারকেল ছোবড়া এ তো পুজোতে লাগে। হ্যাঁ, তা এসবেও তো লাগবে না বাবা, আমরা চলি। কেমন যেন তড়ি ঘড়ি করে ছেলে দুটো দৌড় মারল। ভয় পেল ওরা মেজ ডাকে। কাজেই দিনের দিন ওরা আসার পর, বাবা এই যে সব কিছু জোগাড় যন্ত্র আছে। বাবা বাবা বাবা, কই তোর বাড়ির উনুনটা কোথায়? মাটির ঘর, বাইরে উনুন। ওই মাটির উনুনটার ওপরে প্লাস্টিক চাপা দেওয়া, ঝড় বৃষ্টির থেকে রক্ষা করার জন্য। ওই উনুনের ওপরে বড় একটা হাঁড়ি চাপানো হলো, তাতে কলতলা থেকে জল এনে দেওয়া হলো। জল ফুটতেই বাবা বললেন, এবার মটর দিয়ে দে। মটরগুলো পড়তেই জল ফুটতে শুরু করলো হুড়হুড় করে। বাবা তার ঝুপড়ি থেকে একটা বড় হাড় বার করলেন। পরনে তার গেরুয়া বসন, কণ্ঠে রুদ্রাক্ষের মালা ধারণ করেছেন। সামনে যজ্ঞের জন্যে কাঠ সাজিয়ে তাতে সমস্ত উপকরণ দিচ্ছেন আর মন্ত্র পাঠ করছেন। আচম্বিতেই হাতের বুড়ো আঙুলের মাথায় অর্থাৎ ডান হাতে একটু সর্ষের তেল মাখিয়ে বুড়ো আঙুলের দিকে তাকিয়ে বললেন, স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পূবের কোণে দক্ষিণে ক্ষতিমন্দ রয়েছে। যা, তোরা গিয়ে খুঁড়ে নিয়ে আয়। বাপনার সুমন আগে থেকেই রেডি।
কোদাল আর কুড়ুল আগেই জোগাড় হয়ে গিয়েছে, সব নিয়ে তারা তৈরি। বাবার অনুমতি মতো ঠিক যেখানে গোয়াল ঘরটা আছে তার বিপরীত দিকে খোঁড়াখুড়ি শুরু হলো চরম উদ্যমে। সময় পেরিয়ে যায়, কিন্তু কিছুই আবিষ্কার হয় না। এদিকে বাবার মন্ত্রপাঠও স্তব্ধ হয়ে গিয়েছে। কয় আঙুল হলো বাবা? এই নিয়ে কয়েক ফুট হয়ে গেল, কিছুই তো পেলাম না। এদিকে গ্রামের লোকজন তখন ভরে গিয়েছে সুধা দেবীর বাড়িতে। লোকমুখে প্রচার হয়েছে সুধা দেবীর বাড়ির অনিষ্ট দূর হবে, অপয়া দূর হবে, বাড়িতে সবাই শান্তিতে থাকতে পারবে। বাবা এসেছেন সবাইকে উদ্ধার করতে বিপদ থেকে, কাজেই অন্যান্য স্ত্রী লোকেরাও এসেছেন। বাবার পায়ে হাতে দিয়ে পড়ে রয়েছেন, পুজো করছেন এবং সমস্যার সমাধান চাইছেন। কিন্তু সময় গড়িয়ে গেলেও কিছুই পাওয়া যায় না। শেষ পর্যন্ত বাবা নিজেই উঠে এলেন। বেশ ব্যতিব্যস্ত হয়ে হাতে টর্চ দিয়ে এদিক ওদিক ঘুরে দেখলেন। মেজ ছেলে এতক্ষণ চুপচাপ ছিল, এইবার পূবের কোণে দক্ষিণে অন্যান্য লোকজন সহ সেও গিয়ে হাজির। বাবার ঘাড়ে হাত রেখে বললেন, বাবা কি খুঁজছেন? এইটা। চাদরের আড়ালে লুকানো ছিল তার হাত দুটো। হাতটা বার করতেই সেখানে আবিষ্কার হলো একটা ছোট্ট মুরগির হাড়ের খাওয়া অংশ। বাপন আর সুমন ব্যাগটা বেগতিক দেখেই পেছনের বাঁশঝাড়ে দৌড় মারল ভয়ের চোটে। কিন্তু রবি, সে তো এই শক্ত সামর্থ্য মানুষটার হাতের থাবার তলায় এবার পিষবে। হেসে মেজ ছেলে বলল, প্রথম থেকেই সন্দেহটা হয়েছিল। দোকানে সেই দিন যখন বসেছিলাম তখন আমার কানেই কথাটা তুলেছিল আশু কাকা। রূপা স্কুল থেকে ফিরছিল আর তোরা টোন টিটকারি কাটছিলি। হ্যাঁ, উনি বললেন, বোনটাকে সামনে রাখিস তো, ছেলেগুলো তো পাঁচি হয়েছে। আমার সন্দেহটা তখন থেকেই জাগে। সন্ধেবেলা দোকান বন্ধ করে ফেরার সময় আমি ওই বাঁদর দুটোকে দেখেছিলাম, ওরা কি সব যেন কালি ঝুলি মাখছে মুখে। তখনও বুঝতে পারিনি, তবে বাড়ি এসে বুঝলাম। এরপর আরো বেশি সন্দেহটা তখন হলো যখন তুই বলে রবির পরনের ওই দাড়ি থেকে শুরু করে কাঁচা অবধি টেনে খুলে ফেললো ছেলেটা। প্রবল ঠান্ডায় কেবলমাত্র অন্তর্বাসের জাঙ্গিয়া পরে ঠকঠক করে কাঁপছে রবি। তার সুঠাম চেহারার থেকে অসম্ভব লজ্জা ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। পাড়ার এও স্ত্রীরা হাসবে নাকি স্তম্ভিত হবে ব্যাপারটা বুঝে উঠতে পারছে না। রূপার চোখ তখন জলে টলমল। বাবার শরীর নিয়ে যেন সবাই খেলা ঠাট্টা শুরু করেছে। সুধা দেবীও স্তম্ভিত। মেজ ছেলে বললেন, শোনো মা, এসব পূবের কোণে দক্ষিণে কিচ্ছু না, সবটা বুজরুকি। আমার সন্দেহ হয়েছিল। আমি 3 দিন ধরে ঠিক মতো ঘুম হয়নি, তিরাত্রি জেগে ছিলাম। তুমি আমায় বলছিলে না অত রাতে জেগে কি করছিস? তাহলে শোনো, গতকালকে আমার ঠিক 1টার সময় জোর পেচ্ছাপ পায়। তার আগে অবধি আমি এই বাড়ির উঠোনেই চুপ করে বসেছিলাম। আমার সন্দেহটা হলো তখন যখন গোধূলি ডেকে উঠল। গোধূলি মানে সুধা দেবীর সব থেকে প্রিয় গাভীটা। রাতে তো জাবর কাটে, কিন্তু অত রাতে ওর ডাকার মানেটা কি যে কখনো ডাকে না? মনে হলো ঠিক ও কাউকে দেখেছে। পেচ্ছাপ করার নাম করে আমি ওই পূবের কোণে দক্ষিণেই গিয়েছিলাম। দেখি হ্যাঁ, একটা ছায়ামূর্তি মাটির মধ্যে বসে গিয়ে একটা যেন করছে। যদিও তখন দেখে আমার ভয় লেগেছিল, হাতে টর্চও ছিল নে। এদিকে যে করছে তার হাতে টর্চ লাইট অবধি আছে। ভুল করে ফেললো তখন বাপন। দৌড়িয়ে পালাতে গিয়ে একটা চটি ফেলে গেল। আজ লেগেছিলে এক পায়ে চটি আর এক পায়ে খড়ম পড়ে এসেছে। যাই হোক, আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠি, মানে আজ ভোর ভোর উঠে আমি ওই খোঁড়া জায়গাটা গিয়ে দেখি। চারিদিকে ঘাস, মাঝখানের মাটি যে খোঁড়া হয়েছে দেখলেই স্পষ্ট বোঝা যায়। কয়েক হাত খুঁড়তেই আমি এই মুরগির খাওয়া হাড় পাই। আমি আগের দিনই ওদের বাড়ি থেকে মাংসের গন্ধ পেয়েছিলাম। মা টাটকা একখানা হাড় এনে পুঁতে রেখেছে। ওদের উদ্দেশ্য কি ছিল জানো তুমি? ওই যে সাধু বাবা, এই যে রবি, বরাবরই আমার বোনটার পেছনে লাগে।
বদমাস নেশাখোর মালখোর ছেলে চায়ের দোকানে বসে বসে শিয়ানা মেয়েগুলোর সঙ্গে টন্টিটকারি কাটে, তোর সাথে আমার সমর্থমানের বিয়ে দেবাও বলে পাছায় ক্যাঁত করে এক লাথি মারল মেজদা। রবি সেই যে 10 ঘা ছিটকে পড়ল। রবির ঠিকিরি আর কোনো দিন দেখা গেল না। যাও যাও, যে যার বাড়ি যাও। আর মা, কি অশান্তি তো আমি করি। বাবা সুস্থ হয়ে গেলে বলো দোকানটা আমাকে দিতে, আর দাদার জন্য ব্যবসার মালপত্র কেনার খরচ দিয়ে দিতে, তাহলে আর অশান্তি হয় না। পরিবেশ ঠান্ডা, সব কিছুই মিটমাট। মাঝখান থেকে রূপার যেন চোখের জল কিছুতেই থামে না। এরপরে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। নির্বিঘ্নেই সংসারে শান্তি ফিরে এসেছে। রূপা মাধ্যমিক পাশ করার পর ধুমধাম করে বিয়ে হয়েছে। বড়দা মেজদা সবাই তাদের বউ নিয়ে সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করছে। ছোট ভাই আর মেজ বোনেরও বিয়ে হয়ে গিয়েছে। সংসার এখন সুখে শান্তিতে ভরে গিয়েছে। গ্রামের সেই পরিবেশে এখন এই সব গল্পের কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। কারণ ওই চূর্ণী নদীর পার এদিক থেকে ভেঙে ওদিক গড়তে গড়তে মানুষের জীবন থেকে হারিয়ে গিয়েছে কত রহস্য আর কত গল্প। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।